তো শুরু করবো রনি ভাই আপনাকে দিয়ে। এই যে সবচেয়ে বেশি আলোচিত বিষয়ে মব, এটা কি সামাজিক অবক্ষয়, রাজনীতি, না প্রশাসনের ব্যর্থতা? এটা প্রকৃতির বিচার, এ ন্যাচারাল জাস্টিস। মানে আপনি যদি গত এই 14 মাসে দেখেন যে মবের নামে অনেক কিছু হয়েছে, কিন্তু কিছু কিছু মব হয়েছে যেটা অনিবার্য ছিল। প্রচলিত বিধি ব্যবস্থায় অনেক কিছু ঘটেনি, অনেক কিছু হয়নি, কিন্তু আমরা চেয়েছি। কিন্তু এই মবের মাধ্যমে ধরুন 100টা মব করেছে, হয়তো 80টা ভুল হয়েছে, কিন্তু 20টা এমন মব হয়েছে যে মবগুলো গত 50 বছর ধরে মানুষ চাচ্ছিল যে এরকম একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক। ফলে এই যে মব যে আমাদের আসছে, আমি মনে করি এটা একটা প্রকৃতির বিচার। 2 নম্বরে যেটা আসছে, 2টি গণমাধ্যমের উপর হামলা হয়েছে, যে প্রেক্ষিতে বিএনপি বলছে যে চেয়েছিলাম ডেমোক্রেসি, পেলাম মবক্রেসি। না, বিএনপি ডেমোক্রেসি চেয়েছিল, ভালো কথা, কিন্তু ডেমোক্রেসির জন্য তাদের যে ধরনের শর্ত পূরণ করা দরকার সেটা অতীতেও করেনি, এখনও তারা সেই জিনিসগুলো করছে না। মূল ব্যাপার হলো যে আপনি দেখুন এই সময়টাতে রাজনীতিতে বিএনপি যে নিঃসঙ্গ এবং যে একা, বিএনপি প্রতিষ্ঠা হওয়ার পর এতটা একা কখনো ছিল না। তো 21 ধরেন 2006 থেকে তো তাদের দুরবস্থা। 2006 থেকে আজ অবধি এই দীর্ঘ সময় তাদের যারা বন্ধু ছিল, বান্ধব ছিল, শুভানুদ্দয় ছিল, যে সময় তাদের পালানোর কোনো জায়গা ছিল না, একটা সিঙ্গারা খাওয়ার মতো অনেকের অবস্থা ছিল না। কোর্টে গেছে, যদি আপনি দীপু যদি কাউকে একটা সালাম দিতেন, সে মনে করতো আকাশের চাঁদ পেয়েছে। বিএনপির অনেক বড় বড় নেতা আমি দেখতাম যে মাথা নিচু করে ঢাকা কোর্টে গেছে, কেউ তাদেরকে ডেকে জিজ্ঞাসা করছে না। তো এই যে অবদমিত তাদের যে অবস্থা, তাদের যে এত দুর্ভোগ দুর্দশা, সেই 2006 থেকে 2024 পর্যন্ত, যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা সুসময় দিলেন, তারা বলেন তো এই দুঃসময়ের যারা বন্ধুবান্ধব কাউকে ডেকে 1 কাপ চা খাইয়েছে এবং বলেছে যে ভাই তুমি ওই দিন আমাকে একটা হাসি দিয়েছিলে, আমি শান্তি পেয়েছিলাম, ওই দিন আমাকে 10টা টাকা দিয়েছিলে, ওই দিন আমার জন্য একটা টেলিফোন করেছিলে, অ্যাটলিস্ট আমাকে দেখে দৌড়ে এসেছিলে, আমি হৃদয়ে পুলক অনুভব করেছিলাম। এইরকম গত 14 মাসে বিএনপির একটা সিঙ্গেল প্রথম 500 নেতাকে আপনি ডেকে আনেন। এই 500 নেতা গত 16-17 বছরে যে দুর্ভোগ দুর্দশায় ছিল, তারা এই সময়ের শুকরিয়া আদায় করেছে যারা তাদের বিপদের সময় ছিল। ফলে হয়নি এটা। ফলে কী হলো দেখেন, সব সম্ভাবনা ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে। আর এই মুহূর্তে তাদের দীর্ঘদিনের যারা বন্ধু ছিল রাজপথে, সবাই একে একে মানে ছেড়ে গেছে। আজ আপনি চিন্তা করুন, মুস্তাফিজুর রহমান ইরান খুব ছোট একটা দল, সেই দল, কিন্তু এই মুস্তাফিজুর রহমান ইরান কেন চলে যাবে তার বিরুদ্ধে? বিএনপির বিরুদ্ধে কেন চলে যাবে, বা বিএনপি তাকে কেন ছাড়বে? কেননা বিএনপির চরম বিপদের সময় তো একজন লোক যদি দাঁড়িয়ে থাকতো, এরা তো ছিল। এরকম অনেক লোক আছে যারা তাদের রাজনৈতিক শুভানুদ্দায়ী, সাহিত্যিক, সাংবাদিক, কবি, ব্যবসায়ী, সবাই এই বিপদের দিনে সাহায্য করেছে। কিন্তু গত 14 মাসে তাদের কেউ খোঁজ খবর নিয়েছে? এই সুসময়ের যারা লোকজন আছে, মানে অ্যাজ ইট ইজ, মানে মনে হচ্ছে যে বিএনপির জীবনে কখনো কোনোদিন কোনো বিপদ বিপত্তি ছিলই না, তারা সারা জীবনই এরকম সুসময় ছিল আর কি। তো যার জন্য হয় কি, প্রকৃতি কখনো কখনো মানে একটা আছে না, তোমারে বোধিবে যে গোকুলে বাড়ি শেষে, এই পৃথিবীর যার যেখান থেকে শুরু হয় তার কিন্তু সেখানেই পতন হয়। আপনি ধরুন যে শেখ হাসিনা, তার যাকে বলা যত সফলতা, তার সরকারের যত দাপট বিচার বিভাগকে ব্যবহার করে, সেই বিচার বিভাগের একটা সিদ্ধান্ত দিতে মাত্র 15 দিন দেরি হয়েছে, এবং সেই একটা সিদ্ধান্তের কারণে দেখেন একটা বিপ্লব হয়ে গেল বাংলাদেশে। ফলে যে বিচার বিভাগকে ব্যবহার করে সে অ্যামেন্ডমেন্ট করেছে, যে বিচার বিভাগকে ব্যবহার করে সে ক্ষমতায় থেকেছে, সংবিধান পরিবর্তন করেছে, তত্ত্বাবধায়ক সরকারের প্রথা যাকে বলা হয় বাতিল করেছে, 3টি নির্বাচন, অবৈধ নির্বাচন করে ক্ষমতায় থেকেছে, সেই বিচার বিভাগের হাতেই তার পতন হয়েছে। তার রাজনৈতিক নেতাকর্মীদেরকে বাদ দিয়ে সে যে পুলিশের উপর, আমলাতন্ত্রের উপর, যাদের উপর সে নির্ভর করেছিল, তার বিপদের সময় এই সমস্ত তার সাজানো বাগান একেবারে তেজপাতার মতো উড়ে গেছে। একজন সিঙ্গেল লোক দাঁড়িয়ে এই ঢাকা শহরে বলে নাই যে আমি 15 বছর ধরে আওয়ামী লীগের দালালি করেছি, আওয়ামী লীগের মেওয়া খেয়েছি, 1000 কোটি টাকার মালিক একজনও নাই, এখন আমাকে গুলি করো। আমি পুলিশের আইজি, আমি পুলিশের কমিশনার। আপনি দেখেন এই যে যত বড় বড় লোকের যাদের অত্যাচারে আমরা তছনছ হয়ে গেছি, এই লোকগুলো কিভাবে কত দ্রুত পালিয়েছে।
আপনি একজনকে খুঁজে পেয়েছেন? কিন্তু কোনো আমলা কাউকে পেয়েছেন? সব তো পালাইছে। এখন আমি যেটা বলছি দেখেন, রনি ভাই, আপনার কথা যেটা আমি যদি বুঝে থাকি একটু আমি শেষ না করলে আপনার হয়ে যাবে। আমি যেটা বলছি যে যার যেখানে উত্থান সেখান থেকে হয়। এই সরকার যদি মনে করে যে এই মবক্রেসির মাধ্যমে বা মবের মাধ্যমে তাদের উত্থান হয়েছে, আপনি দেখবেন যে এই সরকারের পতনটা ওই মবের মাধ্যমেই হয়েছে। এটা হলো লাস্ট ম্যাচ। ওটা একটা বিষয়। একটা বিষয় ওই বিএনপি বিষয় যেটা বলছিলেন, যে বিএনপি গেল অনেক বছরে যারা তাদের বন্ধু ছিল, যাদের সঙ্গে আন্দোলন করছে, তাদের সঙ্গে সম্পর্ক ভালো দেখছি না। এটা কি শুধুমাত্র ওই আপনি যদি নেতাদের কোনো আচরণ, নাকি দল হিসেবে বিএনপির একেবারে আদর্শিক কোনো একটা পরিবর্তন হচ্ছে? আমি যদি এরকম যদি বলি, উদাহরণ যদি দিই, আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ হওয়া, এরকম কিছু চেঞ্জ দেখছেন? না, বিএনপি বা আওয়ামী লীগ এই দুটো রাজনৈতিক দলের মধ্যে শ্রেণীগতভাবে আসলে ওইরকম কোনো আদর্শ, আমি বলছি যে আওয়ামী মুসলিম লীগ, সেখান থেকে আওয়ামী লীগ হওয়া, সেখান থেকে আমি আবারও বলি প্রিন্স ভাই আছেন সেখানে, যখন আসলে বাঙালি ভাই মানে আমি জনাব দীপু, আমি আপনাকে বলি এগুলো সবই, বিপু আপনাকে বলি, এগুলো সবই হলো কাগজের কথা। রাজনৈতিক দলগুলো মূলত তাদের সর্বশক্তি নিয়োগ করে ক্ষমতায় যাওয়ার জন্য, নির্বাচনে জয়লাভ করার জন্য। কিন্তু একটা আদর্শের কারণে আমি নির্বাচনে জয়লাভ করব না আর ক্ষমতায় যাব না আদর্শের কারণে, এটা আমি আমার ক্ষুদ্র জীবনে বাংলাদেশে কোনো রাজনৈতিক দলকে এটা দেখিনি। ছোট ছোট রাজনৈতিক দল অনেক আছে, প্রিন্সিপালদের মতো আছে, যারা আদর্শ নিয়ে থাকে, আলাদা কথা। কিন্তু বড় বড় রাজনৈতিক দলগুলো তাদের 99% যে এফোর্ট, মোটো, চিন্তা, চেতনা, কর্ম, সবটা রাজনীতিতে একটা বেজ লাগবে না সেটার জন্য? ওই বেজের জন্য মানে আমাদের সমাজের মানুষ তো গল্প পছন্দ করে, স্টোরি পছন্দ করে। তো আপনার ভোট পাওয়ার জন্য, সমর্থন পাওয়ার জন্য যে স্টোরিগুলো, আপনার মানে সংলাপগুলো, স্টোরিগুলো আপনি পছন্দ করবেন, সেগুলো প্রত্যেকটা রাজনৈতিক দল তৈরি করে নেয়। কেউ হয়তো তৈরি করে জান্নাতের টিকিট, কেউ হয়তো টিকিট তৈরি করে বাংলাদেশি জাতীয়বাদ, কেউ হয়তো বাঙালি জাতীয়বাদ, কেউ হয়তো ভারত বিরোধিতা, কেউ হয়তো পাকিস্তান বিরোধিতা, কেউ হয়তো খিলাফত। মানে এগুলো সব স্টোরি, মানে তারা মানুষকে কনভিন্স করার জন্য, মানে একটা আছে, মানে উর্দুতে একটা শের আছে, এই হাল তেরা চাল হ্যায়, মকসুদ তেরা মাল হ্যায়, লাখো কো আন্ধা কর দিয়া। আপনি যা কিছুই করেন না কেন, যে হালত ধরেছেন, এটা আপনার এক ধরনের চালবাজি, চতুরতা, কৌশল। আপনি যাই কিছু না করেন, মানুষকে আন্ধা বানিয়ে, বেকুব বানিয়ে, বিখ্যাত উর্দু শায়ের, মানে আপনার যে মতলব, সেই মতলবটা পূর্ণ করতে চান, মানে লাখো কো আন্ধা কর দিয়া। তো এই হলো মূলত এই রাজনীতিতে আদি কথা, আসল কথা। কিন্তু আপনি এদের পার্সোনাল জীবনে গিয়ে দেখেন, কয়জন লোক মানে নামাজে বসে, আপনি তাদেরকে কোরআন শরীফ সামনে নেন, যে আপনি বলেন তো এই জীবনে কয়দিন আপনি নামাজ পড়ে, যারা ধর্মের কথা বলে, নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে বলেছেন যে হে আল্লাহ, আমার সমস্ত সুখ সম্পদের পরিবর্তে বাঙালি জাতির সমস্ত মানুষের যে তুমি কল্যাণ দাও, এই দেশের পশুর প্রতি, গরুর প্রতি আমার দায়িত্ব কর্তব্য আছে, আল্লাহ তুমি এদেশের সমস্ত গরুর রোগ ভালো করে দাও। এই কথা বলে কয়জন নেতা চোখের পানি ফেলছে, অথচ এটা ফরজ। এই জমিনে যারা নেতা হবেন, এই জমিনের একটা ইঁদুরের প্রতিও তার কিন্তু দায়িত্ব কর্তব্য আছে। মানুষ তো দূরে, আপনি মৌলানা ভাসানীর রুবিয়াতের দিকে গেছেন না, রুবিয়াত এটা সত্য। আবার একইভাবে আপনি চিন্তা করেন, যে লোকটা ধরেন নামাজ কালাম পড়ে না, হিন্দু, এখন খুব জনকল্যাণ, পাঙ্গাসের পেটি খেতে গিয়ে কোন দিন তার কান্না এসেছে যে আমি খাবো না এই পাঙ্গাসের পেটি, বিকজ আমার গ্রামের আশেপাশের অসহায় লোকজন না খেয়ে মরেছে, আমি খেলাম না বলে সে সেখান থেকে উঠে গেল, এবং তার স্ত্রী পিছিয়ে পিছিয়ে কান্না করলো যে এত সুন্দর করে রান্না করছি তোমার জন্য পাঙ্গাস মাছ, তুমি আজকে যদি না খাও তাহলে আমার কি হবে। এই ঘটনাটা কয়জনের রাজনৈতিক পরিবারে ঘটেছে, বুকে হাত দিয়ে বলতে পারেন? কেউ না। ফলে আমরা দরদি রাজনীতিবিদের প্রচুর অভাব, মানে এখানে প্রচুর অভাব না, নেই বললেই আমরা হোয়াটএভার উই আর টেলিং, মানে ইভেন ইনক্লুডিং মি। প্রিন্স ভাই একেবারে যদি বলেন, সামনের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ একটা নির্বাচন, সেখানে সবচেয়ে বড় কথা এসছে মবক্রেসি। আসলে সামনের নির্বাচনে মবক্রেসি বড় ধরনের অন্তরায় কিনা সেটা একটু বলবেন। আর সাথে প্রথম আলো এবং ডেইলি স্টারের উপর যে হামলা, সম্প্রতি একটা সংখ্যালঘু ইয়াকে একটা মিথ্যা অভিযোগ দিয়ে তার উপর হামলা করা, এগুলোর মধ্যে কি আসলে এগুলো কোনো ষড়যন্ত্র দেখেন কি না, নাকি সমাজটা এরকম হয়ে গেছে? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আমি ছোট্ট একটা এখানে গোলাম মোল্লা রনি বিশিষ্ট আলোচক, তার একটা জায়গায় এখানে একটু দৃষ্টি আকর্ষণ করি, হয়তো যে কথাটা আমি ওনার কথা শোনার পরে বলার ইচ্ছাও পোষণ করছি, বলি হয়তো অনেকে বুঝবেন না, তারপরেও বলি। উনি কিন্তু ওনার আলোচনায় অনেক আলোচনা তো করলেন, অল্প কথায় অনেক কথা। তার মধ্যে একটা কথা কিন্তু বলেছেন খুবই গুরুত্বপূর্ণ, আমার বিবেচনায় মনে হয়েছে, এই জন্য খালি রিপিট করছি। উনি বলছেন যেটা দিয়ে উত্থান, ওই ধরনের জায়গা থেকে খেয়াল করেন কথা। আমি ফিলোসফি আমার সাবজেক্ট ছিল না, রাজনীতির কারণে ফিলোসফি পড়া, আনুষ্ঠানিকভাবে পড়াশোনাও করেছি। একটা ফিলোসফিক্যাল দিক আছে, বুঝছেন, সেটাকে আমরা
বলি নেগিয়েশন অফ নেগিয়েশন, বাংলায় নিরাকরণের নিরাকরণ। মানে আপনি এখন যেটা আছে একটা পর্যায়ে নাই হয়ে যাবে, কিন্তু আরও হয়তো উন্নততর রূপে আসবে, ভালো হোক মন্দ হোক। এইটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা অনেকে মানে এইটাকে উপেক্ষা করার কোনো কারণ নেই। দিস ইজ দ্য রিয়েল ফিলোসফি। সেটা মনে রাখতে হবে যে আরেকটা জিনিস সহজ করে বললে ওইটাকে, যে কতগুলো ঘটনার অনিবার্য পরিণতি আছে আমরা কিন্তু যা এখন দেখছি। হয়তো আমি ওই আলোচনায় যাচ্ছি না, আমি সরাসরিটা যাই। কিন্তু উনি যে কথাটা বলেছেন, আমি ওইটা একটা গভীরের কথা বলেই আমি খালি পুনরাবৃত্তি করলাম, এবং কি বলবো, যেটাকে একটা পজিটিভ জায়গা থেকে আমি কথা হিসাবেই, কারণ এটা আমাদের সবার বিবেচনা রাখতে হবে। যারা আমরা একটু, যদি কেউ মনে করে একটু চিন্তক, কি করতে চায়, কি করব না করব, যদি কেউ পজিটিভভাবে, এগুলো তাদের বিবেচনায় সবারই রাখা দরকার বলে আমি মনে করি। এবার আপনার এই কথার ছোট ছোট যে আসলে তো ওই যে আমি আমারও কথার মধ্যে বললাম যে কতগুলো ঘটনার তো অনিবার্য পরিণতি আছে। হ্যাঁ, এটা তো ঠিক যে আমরা গণতন্ত্র কি বলবো, যে দীর্ঘদিন যারা দায়িত্বই ছিল তাদের কথা বলি, আর যেভাবেই বলি না কেন, আমরা গণতন্ত্রের ধারাটাকেই তো চালু করতে পারি নাই। এটি হচ্ছে বাস্তব। গণতন্ত্র মানে খালি ভোট না, আরও অনেক বিষয়, একটা উন্নত কালচারের বিষয়। যেমন ধরেন এইখানে উনি আলোচনায় আনলেন বলে আমি কথাটাকে রিপিট করছি, যে আপনি যখন একটা ভালোবাসার কথা বলছেন, আপনি ইঁদুরের প্রতিও তো ভালোবাসার করবেন। ওনার ভাষায় যে এই জমিনে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সেটাই। যেমন আমরাও হয়তো বা আমি পাচ্ছি সে দাবি করছি না, কিন্তু বলি একটু জাস্ট ওনার কথায় প্রবক্ত হয়ে বলছি। 2000 সালে আমরা যখন এই নতুন শতাব্দী আসলো, আমাদের পার্টির উদ্যোগে 1 জানুয়ারি এই মুক্তাঙ্গন, তখনও মুক্তাঙ্গনের সভা করার এই চল ছিল, এটা ছিল, আমরা একটা সমাবেশ করেছিলাম। তার টাইটেল ছিল নতুন শতাব্দী হোক মানুষ ও প্রকৃতির মুক্তির। অনেকে বললো কি রে ভাই হঠাৎ করে প্রগতি বললেন? আমি জানি না, প্রগতি কথাটা আছে, হাইলাইটেড হয় না, এটা আমরা হাইলাইট করলাম আর কি। ওখানে কবি শামসুর রহমান সহ অন্যরাও তারা গেস্ট কথাটা বলেছিলেন। যাক, আমি ওটা যাচ্ছি না, কিন্তু আমি কথাটা তুললাম এই জন্যে, তার মানে গণতন্ত্র তো একটা বড় বিষয়, তার একটা কালচারাল অন্যান্য সব ডেভেলপমেন্টের জায়গা, তা সেইটা ন্যূনতম না করার কারণে কতগুলো ঘটনা অনিবার্য হয়ে দাঁড়ায়। তো এইবারও ধরেন আমরা একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আসলাম, এটাই তো রিয়েলিটি, এবং দীর্ঘ ক্ষোভের বহিঃপ্রকাশ। আমি গণ অভ্যুত্থানের সাথে ওই কথাটাও একটু যুক্ত করলাম, পুরনো কথাই রিপিট করলাম আর কি। তারপরও যতটুকু ধারা, আমি খালি সরকার বলছি না, সবাই মিলে যেটা করার কথা ছিল যে গণতন্ত্রের পথে যাত্রার, সেই জায়গাটা তো আমরা করতে পারলাম না। এবং হ্যাঁ, প্রথম দিন থেকেই যে ঘটনাগুলো ছিল, যে কারণেই ঘটুক না কেন, ক্ষমতাসীন, আমি অন্তর্বর্তীকালীন সরকারে বলছি, এবং সবাই মিলে যে গণতন্ত্রের ধারা চলার পথে ঠিকমতো যাত্রা শুরু করতে না করার কারণে এই যে মবক্রেসি শব্দটা সামনে চলে আসছে, এবং সেই ধারাবাহিকতা চলছে। এবং আপনি দেখেন, আমি এইখানে প্রথমে ষড়যন্ত্র তত্ত্বের প্রথম দিকে আসতে চাই না, এটা আমার ব্যক্তিগত বিবেচনায় আমি পরিষ্কার করে বলি যে অনেক সময় ষড়যন্ত্র তত্ত্বটা বললে আমরা ঘটনার গভীরে যাই না, ঠিকমতো মূল্যায়ন করি না, আমরা এক কথায় একটা উত্তর দিয়ে এখানে আবার ওই ঘটনা ঠেকানো কঠিন হয়েছে। ঠিকই বলছেন, মানে পরবর্তী ঘটনাগুলিকে আমরা যেন ওইটার মধ্যেই ঢুকাই দেই আর কি। তা সেই জন্য আমি ওইটা মনে করি না। হ্যাঁ, কতগুলো ঘটনা তো ঘটছে বাস্তবে, তা সেইটা তো কাঙ্ক্ষিত ছিল না। যেমন হ্যাঁ, প্রথম আলো ডেইলি স্টার, মোটেই আমরা তাদের যদি বৃদ্ধ কেউ থাকেও লজিক দিয়ে হইলো, তাহলে তো এটার কথা ছিল না। কিন্তু সবাই বিরুদ্ধে কথা বলছে, কিন্তু এটা করছে কারা? না, সেটাও যদি দেখেন, এইটা হচ্ছে এক ধরনের মনস্তত্ত্ব তৈরি করা হয়েছিল। আমি যদি আমার প্রাইমারি কথার যদি শোনেন, যেমন ধরেন আপনি দেখবেন যে ডেইলি স্টার যারা ভাঙচুর করছে, কে যেন আমি দেখলাম বলেছেন, আমি এটাকে সাপোর্ট করি, অনেক কথার মধ্যে একটা বলছি, হয়তো তিনি ডেইলি স্টার পত্রিকার কোনো কিছু পড়েও দেখেন নাই, জীবনে হ্যাঁ, প্রথম আলো সম্পর্কে ওনার ধারণা নাই, স্বাভাবিক না। প্রথম আলো তা প্রকৃত কি কাজ করে নাই, কিন্তু যেভাবে মনস্তত্ত্বটা তৈরি করা হয়েছে প্রথম আলো সম্পর্কে, ডেইলি স্টার সম্পর্কে, সেই কারণে মনে করেছে হয়তো কেউ কেউ যে এইটা আমার একটা দায়িত্ব, মেবি কোট আনকোট, আমি সাপোর্ট করছি না, মনেই করছে যে আমার ইমানি দায়িত্ব পর্যন্ত। এখন সেই রকম জায়গায় চলে গেছে, তাহলে এটা হয়নি কেন? ওই যে আমার আগের কথার সাথে মনে করি যে আমি তো গণতান্ত্রিক পরিবেশ এই জায়গাগুলো যথাযথভাবে করতে পারিনি, ইনক্লুডিং যার যার পত্রিকা বলি, প্রতিষ্ঠান বলি, কে কী করতে পেরেছে না পেরেছে, এটাকে আমাদের রিভিজিট করা দরকার। কারণ এইটার জন্যে সবচেয়ে খারাপের জায়গা যেটা আপনি এর মধ্যে বললেন, আমি বলবো যে একটা তো হাদি হত্যাকাণ্ড তো আছেই, সে আলোচনা তো আমরা প্রতিদিনই করেছিলাম, ওটা বাদ দিলাম। এই যে দীপু হত্যাকাণ্ড, চিন্তা করতে পারেন এখন যে কথাগুলো আসছে, আমি দেখলাম সরকার র্যাবের পক্ষ থেকে যে কথাটা বলা হলো, ওই প্রতিষ্ঠান, তারপরে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটলো, মানে সমাজটা এইরকম একটা অশান্ত হয়ে গেছে যা কল্পনা করা যাবে না। এইখানে দেখে হাজার হাজার মানুষ দেখছে, ছবি তুলছে, কেউ ঠেকাচ্ছে না।
এবং আমি একটা কথা বলি, যদিও এটা আমি রনির উদ্দেশ্যেই বলতে চাই, কারণ সে তো এই কথাগুলো বলে এবং আরও বেশি সামনে নিয়ে আসে। একটু খালি আপনাকে জানার জন্য বলি, হয়তো এই কথাটা কখনো বলি নাই। আমরা যখন প্রথম দিকে রাজনীতি করতে আসলাম, আমাদের কাছে এরকম একটা হিসাব ছিল। আমি বলছি সেই হিসাবকে আজকে কিভাবে হিসাব করব, কালচারটি চিন্তা করব, যে সেটা আমরা বলতাম, আমি 80-র দশকের কথা বলছি, প্রথম দিককার, যে দেখা গেল যে একজন গুলি করছে একজনকে, দ্য ক্যাপিটালিস্ট সোসাইটি, এটা আমি আমার যে ভাষাটা সেটাই বলছি। তো তখন একজন সাংবাদিক, তার মাথায় আছে যে আমি একটা প্রত্যেকটা সেকেন্ড ধরে ধরে, সেকেন্ড কি মুহূর্ত ধরে ধরে এমন ছবি তুলবো, আমি এই ছবি নিয়েই বিশ্ববিখ্যাত হব। তা সে কিন্তু ওই গুলি ঠেকানো না করে ওটা করছে, কিন্তু যিনি সমাজতান্ত্রিক চিন্তা চেতনার মানুষ, সে একজন ফটোগ্রাফার হলে ক্যামেরাটা ছুঁড়ে ফেলে দিয়ে যে ঠেকায় আসলে করছে। এখানে আমি পুঁজিবাদ সমাজতন্ত্র শব্দটাকে বাদ দিয়ে হইলো আমি বলছি কালচারটা ডেভেলপমেন্ট করার জায়গাটা, মানবিকতা। এখন দেখছেন কারেক্ট, মানবিকতা এই জায়গাটা। এখন বলতে পারি না আমার তো দায়িত্ব এটা ছিল না, আমার দায়িত্ব তো ছবি তোলা, এটা না দিলে আমার করবে সাংবাদিকই শেখানো হয়। এখন আমি বলছি যে আলটিমেটলি কোনো একটা সময়ের জন্য, কখন আমি নিজেও ভালো বলতে পারবো না, কিন্তু আলটিমেটলি ওই রকম একটা মানবিকতার জায়গায় পুরো সোসাইটিকে যতক্ষণ না আনতে পারবো, তখন নানা ধরনের জটিলতা কিন্তু চলতে থাকবে। একদিনে তো পুরো সোসাইটিটা হবে না, সময়ের ব্যাপার। কিন্তু এই সোসাইটিতে একটা বিরাট অংশ যারা মত উৎপাদন করে, মত রক্ষা করো বা মতকে এগিয়ে নিয়ে যাওয়ার জায়গায় যায়, সেইখানে যদি একটু সহনশীল পর্যায়ে না আসি, তাহলে অনেক দিন পর্যন্ত আমাদের এ ধরনের একটা সংকটজনক পর্যায়ে অতিক্রম করতে হবে বলে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশে পরিষ্কার করে। এমনকি আপনি যদি খুব, আমি ওই ব্যাখ্যায় যাচ্ছি না এখন, আপনি এখন আমাদের আশপাশের দেশ, আপনি দুনিয়ার দিকে তাকান, তাহলে দেখবেন এই ধরনের একটা অশান্ত পরিবেশ পুরো পৃথিবী জুড়েই কিন্তু চলছে। সুতরাং এই জায়গা থেকে উত্তরণের জন্য আমি মনে করি যে আমাদের দেশ যার যার অবস্থান এটা করতে হবে। কি জন্য, কোন স্বার্থে যদি বলেন, আমার নিজের স্বার্থে, আমাদের স্বার্থে, আমাদের মানে আমরা সবাই বুঝতে পারছি। প্রিন্স ভাই, যদি রনি ভাই একটা কথা বলবেন যে অসহনশীলতা যে পরিমাণ বেড়েছে, এটা কি জাতিগতভাবে আমাদের ভিতর ছিল? না, অসহনশীলতা বাড়েনি। এটা মানে আমরা তো এখন ধরুন এখানে আপনার অসহনশীলতা দেখলেন কোথায়? আপনার ব্যাংক থেকে আপনার টাকা নিয়ে গেছে। না, আমি যদি আপনার বলি, মানে একজন মানুষ হিন্দু কেন, সে তো মানে আমরা আল্লাহ রসুলকে, মূল ব্যাপার হলো যে আল্লাহ রসুলকে মানে না বলে তো হিন্দু, সে কিন্তু আল্লাহ রসুলকে নেগেটিভ কথা বলে তাকে মারতে হবে না। এখানে কোনো মানবিক গুণাবলী আর জিনিসটাকে এতটা প্রমাণ পাওয়া যায়নি, এতটা সহজ সরল ভাবে নেন কেন, যে কেবলমাত্র আল্লাহ রাসূলকে বলেছে বা একটা আপনি এটাকে ধরুন যে এরকম একটা পরিবেশ, এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করার জন্য ওই জায়গাগুলোতে কিছু মানুষের দুষ্ট বুদ্ধি ছিল, কিছু মানুষের দায়িত্বহীনতা ছিল। যেমন সে কিন্তু পুলিশ কাস্টডিতে ছিল, পুলিশ ছিল, হ্যাঁ, তাকে দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে দায়িত্বহীনতা হয়নি? বা ওখানে ওই যে যারা ছবি তুলেছে ফিরায়নি, বা ওখানে যারা বিশেষ সালিশ করেছে, যারা কথাবার্তা বলেছে, মূল ব্যাপার হলো কি, আমাদের সমাজের অনেকগুলো ভঙ্গুর বিষয়, অর্থনৈতিক সামাজিক বঞ্চনা, লাঞ্ছনা, মানুষের ক্ষোভ, কোনো একটা জায়গাতে গিয়ে কোনো একটা মানুষ ঝুঁকি নিয়ে, আগের দিনে 70-এর দশকে 80-র দশকে সমাজটা এতটা সুসংহত ছিল, আপনার এই টেলিভিশন চ্যানেলের এই গলি দিয়ে একটা বাইরের ছেলে এসে দুষ্টেমি করে এখানে যেতে পারতো না। মহল্লার সমস্ত ছেলে, বুড়ো, নারী, পুরুষ সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়তো। আমি এলাকার অনেক পুরনো বাসিন্দা, কিন্তু এখন কেউ আসবে না। এর কারণ হলো যে তারা এই কাজের জন্য কখনো কোনো পুরস্কার পায়নি, তিরস্কার পেয়েছে, আর এই কাজের জন্য সবাই সাফারার হয়েছে। আর রাষ্ট্র ইটসেলফ তারা কতগুলো মানুষের মৌলিক, যেমন ধরুন আজ মবকে ভয় পাচ্ছে কেন? এখন প্রথম আলো বা ডেইলি স্টারে যে ঘটনাটা ঘটেছে, এই কাজের জন্য তারাই দায়ী। কিন্তু তারা যত কিছু দায়ী হোক না কেন, কিন্তু বিনিময়ে আপনি কারো প্রাইভেট সম্পত্তিতে গিয়ে আক্রমণ করতে পারেন। দায়ীটা কীভাবে? না, ওইটা আমি বলছি, কিন্তু আপনি মূল ব্যাপার হলো যে যখনই একটা প্রকৃতির বিধান আছে, আপনার জীবনে যা কিছু ঘটবে সব আপনার দুই হাতের কামাই। আপনার জীবনে যত অপমান, অসম্মান, অমর্যাদা যা কিছু ঘটবে সে আপনার দুই হাতের কামাই, হয়তো গোপন কর্ম, হয়তো প্রকাশ্য কর্ম। এই পৃথিবীতে আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন, রাসূলকে বিশ্বাস করেন, একজন মানুষের দুনিয়া এবং আখিরাতে ভালো মানুষের জীবনে মন্দ কিছুই ঘটতে পারে না, কখনো ঘটে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো, ইফ ইউ আর ইন দ্য রাইট ওয়ে, আপনি যদি সঠিক পথে থাকেন, তাহলে আপনার গতকালের চাইতে আজকের দিনটা ভালো যাবে, আর আজকের দিনের চাইতে আগামী দিনটি ভালো যাবে। এটা হলো মানুষের একটা চিরাচরিত, আপনার বলা হয় একটা রোড ম্যাপ জীবনের।
কিন্তু এখান থেকে যখনই আপনি দেখবেন যে প্রতিদিন একটার পর একটা সমস্যা আসতেছে, গতকালের চেয়ে আজকে কষ্ট যাচ্ছে, ধরে নেবেন যে আপনার আসলে ইউ আর রাইট ট্র্যাকে নেই। রাইট ট্র্যাক নাই। এখন প্রথম আলোর ব্যাপারে যেটা হলো যে এখন প্রথম আলোর এই যে প্রপার্টি বা ডেইলি স্টার, এটা একটা ব্যক্তিগত প্রপার্টি। এখন এই ব্যক্তিগত প্রপার্টিতে আক্রমণ হয়েছে, আমরা সবাই সিসি করছি। আচ্ছা, বেক্সিমকোতে কেন আক্রমণ হলো? গাজী গ্রুপের গাজী টায়ার কেন পড়লো? সেই আপনি বলেন তো, হাজার হাজার শিল্প কলকারখানা যখন আক্রমণ করা হলো, আমাদের তখন আমরা কেন কথা বলিনি? প্রথম আলো এমন কি হয়ে গেছে, ডেইলি স্টার এমন কি হয়ে গেছে যে তাদের অফিসে আক্রমণ হওয়ার পরে সারা পৃথিবীর তোলপাড় করছে। আর যে সকল প্রতিষ্ঠানে 1 লাখ লোক চাকরি করতো, 50,000 লোক চাকরি করতো, যাদের রিজিক বন্ধ হয়ে গেছে, সেই দিনে দুপুরে মানে কত লোক সহ জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে, আমরা তো কেউ একটু শব্দ করিনি। ফলে কি হলো, এই কাজগুলো সমাজকে বিবেকহীন করে তুলেছে, নিষ্ঠুর করে তুলেছে, নির্মম করে তুলেছে। আর সেই নির্মমতার প্রেক্ষিতে এই যে ডেইলি স্টারে যে ঘটনাগুলো আছে, এটা দেখবেন যে সার্টেন লিমিটের স্বার্থপর কিছু লোক মুখ খুলেছে যারা কখনো খুলেনি। আর আপনারা মনে করেন যে অন্যান্য যারা ইন্ডাস্ট্রিগুলো পড়েছে, ওই মহল্লার ওই গ্রামের আশেপাশের চেয়ারম্যান, মেম্বার, সাধারণ মানুষ, হাজার হাজার মানুষ কিন্তু এখনও কাঁদছে। তাদের সেই কান্না আল্লাহর আরশে আজিম পর্যন্ত চলে গেছে। আর যে সমস্ত মানুষ জীবনে কখনো অন্যের মানে দুঃখ দেখে কখনো কাঁদেনি, অন্যের অভাবে নিজের পকেট থেকে কোনোদিন 1 টাকা কিনে একটা চকলেট কিনে দেননি, এই সমস্ত অতি স্বার্থপর টাইপের যারা নিজেদেরকে খুব এলিট বুদ্ধিমান মনে করে, এইবার প্রথম আলো এবং ডেইলি স্টারের আঘাত পর তাদের আতে ঘা লাগছে। তখন তারা মনে করছে মাই গড, এরপর তো আমাদের পালা। ওই যদি মার খায় তাহলে আমার হতে অবস্থা কী হয়েছে, যাকে আমি বস মনে করি, যাকে আমি মনে করি আকাশের চন্দ্র সূর্যের মতো মানে উচ্চতায় আছে, যার স্পর্শে আমার জীবন ধন্য হয়ে যায়, যে মন্ত্রী বানায়, এমপি বানায়, রাজা বানায়, প্রজা বানায়, তারই এখন মানে অবস্থা বাড়িঘর পিটে ফুটে সব ভেঙে চুরমার করে দিয়েছে। এখন সে ছাদের উপরে গিয়ে প্রাণ ভয়ে সে একবার আল্লাহকে মানে স্মরণ করছে, আরেকবার পুলিশকে স্মরণ করছে, একবার মিলিটারিকে স্মরণ করছে। তো এই কারণে অন্যান্য যারা এই যে একটা বলয় গড়ে উঠছে তথাকথিত এলিট, সেই এলিটদের মধ্যে একটা আতঙ্ক শুরু হয়ে গেছে। দে আর টকিং, দ্যাটস ওয়াই দ্য হোল ওয়ার্ল্ড ইজ টকিং ইট সিমস। বাট আপনি বিশ্বাস করেন, এই যে ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনাগুলো যে বাংলাদেশের 18 কোটি সাধারণ মানুষের মধ্যে প্রতিক্রিয়া কী, আপনি গিয়ে দেখেন যে অন্য 10টা ঘটনার মতো এটাও তারা ওইভাবেই নিয়েছে সাধারণভাবে। যে আপনি গাজী টায়ার পড়ে গেছে, বেক্সিমকো পড়ে গেছে, এখানে যে 1 লাখ লোক কাজ হারিয়েছে, শ্রমিক হারিয়েছে, ওটা যে ইফেক্ট তৈরি করেছে তার 100 ভাগের ইফেক্টও এইটা হয়নি। আর যারা এই কথাগুলো বলতেছে সেটা হলো আপনার আমার পর্যায়ে যারা কোট পরি, টাই পরি, ইত্যাদি ইত্যাদি ঘটনা পড়ি। এখন আপনার দ্বিতীয় প্রশ্ন হলো যে প্রথম আলো এই কাজটা মানে কেন এখানে প্রথম আলোর এই তকদির হলো, সেটা হলো দেখুন ক্ষোভটা প্রথম আলোর উপরে কেন? এটা কিন্তু খোলাসা না। প্রথম আলোর উপর ক্ষোভটা হলো যে প্রথম আলো সবার উপর ক্ষোভ ঝেড়েছে। আমার কাছে মনে হয়েছে যে তারা কিছু মানুষকে মনে মনে সিলেক্ট করেছে বা পছন্দ করেছে, তাদের দৃষ্টিতে দেয়ার প্রথম আলো সার্টিফাইড, ডেইলি স্টার সার্টিফাইড। তো এরকম লোক ছাড়া বাংলাদেশের সব মানুষকে তারা খারাপ মনে করে। আপনি দুটো মানুষের কিন্তু খুব গুরুত্বপূর্ণ অপরাধ। আপনি যদি নিজেকে খুব ভালো মনে করেন এটাও খুব অপরাধ, আর নিজেকে যদি আপনি খুব খারাপ মনে করেন তাও কিন্তু অপরাধ। অন্যকে যদি আপনি খুব ভালো মনে করেন তাও নির্বুদ্ধিতা, আবার অন্যকে খারাপ মনে করেন এটাও কিন্তু একটা খারাপ জিনিস। সমাজে যে বন্ধনগুলো তৈরি করে রাজনীতিবিদরা, সেই রাজনীতিবিদদেরকে একেবারে প্রতিষ্ঠার পর থেকেই তারা হেয় করে আসছে। এবং যে প্রফেশনে একটু ভালো হয়েছে, ধরুন ব্যবসা বাণিজ্য করে একটু ভালো হয়েছে, তার একটা পজিটিভ দিক নিয়ে কোনোদিন প্রথম আলো ডেইলি স্টার বের করেনি। কিন্তু সে কোথায় কি অন্যায় করেছে না করেছে একটা ছোট্ট ত্রুটিকে এমনভাবে তুলে ধরা হয়েছে যে ওই জীবনের অনেক হাজার হাজার ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে এদের কারণে। পোর্ট লেগেছে, কাস্টম লেগেছে, ভ্যাট তাদের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র ইগো দেখানোর জন্য। এখন একটা প্রতিষ্ঠান বছরে দেখা গেল 1500 কোটি টাকা সে ভ্যাট ট্যাক্স দিয়েছে, কোনো কারণে সে ফাঁকি দিয়েছে 100 কোটি টাকা, ওটাই তারা লাইমলাইটে নিয়ে আসছে। এইভাবে কত মানুষের অভিশাপ, কত মানুষের যাকে বলা হয় বদদোয়া এদের উপর ভর করেছে, এটা বলার মতো না। কিন্তু ব্যক্তিগত জীবনে খোলামেলে আমি এদের সবাইকেই চিনি। তারা আমাদের সমাজে কোনো সুপারম্যান নন, তাদের জীবনে এমন কোনো কিছু নেই, নাথিং, যেটা মানে তাদেরকে শ্রেষ্ঠত্বের দাবি করতে পারে। কিন্তু তারা এমন একটা বলয় তৈরি করে ফেলেছে, মানে অনেকটা যাকে বলা হয় যে তাদের নিকট একটা সুপার পাওয়ার আছে, অলৌকিক ক্ষমতা আছে, এবং তারা সব কিছু করতে পারে। তারা রাজা বানাতে পারে, প্রজা বানাতে পারে, পথের ভিখারিকে রাজা বানিয়ে দিতে পারে, রাজাকে দিতে পারে। তো এই জিনিসগুলো করে না অনেক মানুষের মধ্যে বিভেদ। একটা সময় দেখা গেল যে এই যে দেখেন দীর্ঘদিন ধরে জনাব মতিউর রহমান উনি কিন্তু বেশ কয়েকবার বায়তুল মোকাররমে এসে মাপ চেয়ে গেছে,
তারা একবার কোরআনের বিরুদ্ধে কার্টুন এঁকেছে বা কথা বলেছে, একবার ধর্মের বিরুদ্ধে কথা বলেছে, একবার ইসলাম নিয়ে কথা বলেছে, বহুবার কিন্তু তাদেরকে মানে প্রকাশ্যে মাপ চাইতে হয়েছে। তাহলে এই যে এখানে যারা গেছে মানে দাড়ি পরে টুপি পরে, তাদের এই ক্ষোভটা হয়তো আরও 20 বছর আগের, হয়তো উস্তাদের কোনো উস্তাদ বলে গেছে যে এরকম ব্যাপার, তোমাদের ব্যাপারে এই জিনিসগুলো হয়ে গেছে। এরপর তারা যে কোনো কারণে হোক একটা ন্যারেটিভ তৈরি হয়ে গেছে যে তারা আমেরিকার মানে বাংলাদেশে রিপ্রেজেন্টেশন করে, তারা ভারতের রিপ্রেজেন্টেশন করে। তো এই দুটো ব্যাপারে কিন্তু মানুষের ক্ষোভ অনেক অনেক বেশি, অ্যালার্জি আছে অনেক বেশি। হ্যাঁ, অনেক অ্যালার্জি বেশি। তারা পলিটিক্যাল যারা রাজনীতিবিদ, যারা শীর্ষ ব্যবসায়ী, যারা সমাজের মানে যাকে বলা হয় বহু মানুষকে ডমিনেট করে, এরকম প্রত্যেকটা জায়গাতে তারা কিন্তু অসম্মানজনকভাবে তাদেরকে আক্রমণ করেছে। যেমন ধরেন আপনি এখন ধরেন আমার নাম গোলাম মাওলা রনি। এখন গোলাম মাওলা রনি আই মোস্টলি মানে অ্যাক্রিডেটেড বাই নেম রনি। এখন তারা কী করবে, সিদ্ধান্ত নিয়েছে না আমাকে রনি নামে তারা ডাকবে না, তারা আমাকে গোলাম মাওলা নামে ডাকবে। মানে রীতিমতো একটা ফাজলাম, টিটকারি, বুঝতে পারছেন? এখন সব লোকজন আপনাকে, যেমন আমরা আপনাকে জানি মিস্টার বিপু, এখন আপনার আসল নাম তো আমি জানিও না, এখন আপনাকে ওই নামেই ডাকা, গাউসুল আজম। এখন বলে যে অমুক অমুক গাউসুল আজম। তো এইরকম এর কারণ হিসেবে ধরেন এখন জনাব মতিউর রহমান, তার ডাক নাম বাচ্চু। এখন যদি তার বাচ্চু নামে কেউ ডাকে, তখন জিনিসটা শুনতে কেমন শোনা হবে? তো এই জন্য হলো কি, ওই যেমন মাহফুজা নাম, তার ডাক নাম তিতু মিয়া। তো দুটো নামই তিতু মিয়া বাচ্চু, ইটস নট এ গুড নেম। তো চিন্তা করলো আল্লাহ, যদি আমি রনি নাম, দুজনের নাম এটাই। আরে তার বাবার বই পড়ে দেখেন, ওনার নাম হলো তিতু মিয়া, যেটা ওনার বাবা আবুল মুসলাম বইতে লিখেছে তিতু মিয়া, তিতু মিয়া। আমরা টিটো ভাই না, টিটো না, তিতু। আচ্ছা, যাই হোক, তিতু মিলে তিতু আর কি, তিতু মিয়া তিতু কিনা, তিতে আর তিতু হতে পারে, হোয়াট এভার মেবি, তার বাবা লিখে গেছেন তার বইটা যে তার তিতু মিয়া। এখন যদি তাকে তিতু মিয়া ডাকে, এই জন্য মানে তারা অফিসিয়ালি এই মানে তার নিক নেমগুলো ডাকা হবে না, বুঝতে পারছেন ঘটনা? তো এই জিনিসগুলো হয় কি, এইগুলোকে বলে ইন্টেলেকচুয়াল ডিসঅনেস্টি। ইন্টেলেকচুয়াল এই ডিসঅনেস্টির যখন হয়, তখন এমন একটা সময় আপনি একটা সার্টেন লিমিট পর্যন্ত আগাতে পারবেন, একটা সময় এসে দেখবেন যে ওইগুলো সব রহিম হোসেন প্রিন্স, আপনার কাছে একটু বলেন যে আসলে আগামী নির্বাচনে নতুন কোনো শক্তির উত্থান দেখেন কিনা? না, দুইটা প্রশ্ন আপনি করেছেন, একটা হচ্ছে মবক্রেসির ভূমিকা আর একটা শক্তির উত্থান। প্রথমে আমি খুব ছোট করেই যদি বিবেচনা করি, কারণ আমাদের আলোচনার মধ্যে দেখবেন যে আসলে সোসাইটিটা একটা অশান্ত পরিবেশের মধ্য দিয়েই অনেক দিন ধরে এটা চলছে, এখনও সেটা আমরা চলছি, এবং গণতন্ত্রের ধারাবাহিকতা আনতে পারিনি। গণতন্ত্র মানে আমি বলছি শুধু ভোট না, তার অনেক কালচারাল ডেভেলপমেন্টও বটে। তা সেই জায়গা থেকে 1.5 বছর সম্ভব না, আমি সম্ভাবনা আশা করিনি, যার জন্য বলছি যে ওইটা হচ্ছে গণতন্ত্রের পথে হাঁটা। যার জন্য এখানে কিন্তু বারবার এই আলোচনাটাই করেছি, আমরা গণতন্ত্রের পথে হাঁটার কাজটা শুরু করতে চাই। সবটা তো হবে না, কিন্তু এটা নির্ভর করবে আগামীতে যারা আমরা মানে যারা থাকছে প্রধান দায়িত্বেই, তারা কি ভূমিকা নিচ্ছে, তাতে আরও খারাপ হবে না এই গণতন্ত্রের পথে হাঁটাকে একটু ভালো হবে, সেটা তখন নির্ভর করবে। সে আলোচনা এখন নাইবা গেলাম। তো এই জায়গাটা আমি মনে করি, যেমন ধরেন যে ঘটনাগুলো ঘটলো, আমি আজকে যতটুকু দেখলাম সবটা তো আর চেক করা সম্ভব হয় না। এই যেভাবে পুড়িয়ে দীপুকে মারা হলো, সেইখানে পুলিশ সক্রিয় হয়ে যারা এই ঘটনার সাথে জড়িত অ্যারেস্ট করা অন্য কাজগুলো করছে। তো ধরুন যদি এই কাজগুলো খুব দৃঢ়তার সাথে করতে পারে, জেনুইন যারা এই ঘটনা সাথে জড়িত বা নেপথ্যের নায়ক, তাদেরকে একটা বিচারের সম্মুখীন করতে পারে। এইখানে ডেইলি স্টার, প্রথম আলো বা আরও যেসব ঘটনা বলি, যেটা মোটেই আইনসঙ্গত না, তাহলে সেইটা ক্ষেত্রেও এখনও কোনো অ্যারেস্ট আমার জানা মতো এরকম দেখি নাই। কিন্তু আমি বলছি যদি প্রশাসন সেরকম ভূমিকা যদি নিতে পারে, বা আমরা সবাই মিলে যারা মনে করি যে কেউ কারোর কথা বলতে পারে, কিন্তু এই ধরনের ঘটনা মোটেই আইনগততার ভূমিকা নেই, যারা এটা করবে তারা পানিশ হবে আর কি। তা সেই জায়গায় যদি অন্ততপক্ষে এখন অন্তর্বর্তীকালীন সরকার এই ঘটনায় এই ভূমিকাগুলো নিতে পারে, তাহলে হয়তো নির্বাচনে আপনি এই ধরনের ভূমিকা অত সামনে আসবে না। কিন্তু এইটাকে যদি না করা হয়, এই উস্কানি পজিশন থাকে, তাহলে যেটা আমি খুব ভদ্র শব্দে বলি, নির্বাচনে ভয়ের পরিবেশটা থাকবে, যেটা আমাদের এই গণতন্ত্রের পথে এরকম কিছু আছে কিনা এখনো পর্যন্ত। তো আমি বলবো সরকার খুব দৃশ্যমান অগ্রগতির কিছু দেখাইতে পারে নাই যে সে ভয়ের পরিবেশ রদ করতে পারবে। যেমন ধরুন একটা জিনিস, কথাটা একটু পেসমিল হয়ে যায়, তবু বলি, এই সরকারের যারা আছে তারা তো এটা সামলাইতে পারছে না, তাই এইটাকে রিসাবল করলে তার সমস্যাটা কি? যিনি দায়িত্বে আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, পত্রিকা আসছে যে তিনি না, তার বাইরে নাকি সেকেন্ড ম্যান, সে দায়িত্ব পালন করে, কত রকমের কথা। তাহলে সেই জায়গায় তো সরকারকেই দায়িত্ব পালন করতে হবে। আপনি এইটা তো মিনিমাম ভদ্রতা, আমি অন্য শব্দ বাদ দিলাম, তিনি কেন এখনো দায়িত্বে থাকেন?
তাকে যদি উনি যদি এতই গুরুত্বপূর্ণ হয় তাহলে ঠিক আছে, আমরা এই 2 মাসের জন্য অন্য কোনো তর্কে যে কোনো জটিলতা সৃষ্টি করতে চাই না, তাকে অন্য জায়গায় দায়িত্ব দিয়ে অন্যভাবেও তো করতে পারে। আমি বলছি কিভাবে সামলাবে তো টিমের ব্যাপার, এখানে কিন্তু একজন ব্যক্তির ব্যাপার না, এবং সেটি নির্ভর করে সরকারের উপরে, মানে অন্তর্বর্তীকালীন মানে সরকার। ব্যর্থতার দায়িত্ব সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে, কাউকে শাস্তি দেওয়া হচ্ছে, এরকম কোনো নজিরই নেই। নজিরই নেই। তাহলে আপনি তার মানে কি, যদি এটা না হয়ে থাকে তার মানে তো আপনি এইটা অব্যাহত থাকলো, আপনি এসে অন্যরা যেমন একটা কি বলে নিন্দা বিবৃতি দেয়, উনিও বিবৃতির মধ্যে আছে, দেখছেন না, বিবৃতি দেয় এবং এই ধরনের কথা বলে। স্রেফ বাইরে আউটসাইডার যেভাবে একজন কথা বলে, ওনারাও সেই ধরনের কথাবার্তা বলেই এই ধরনের ক্ষান্ত হয়। একটা ঘটনা ঘটলে যেমন স্বাভাবিক, অন্যরাও পরিদর্শনে যায়, ওনারা যেন পরিদর্শনে যাচ্ছে, তাতে তো যার যার দায়িত্ব তো পালন করা হয় না। তো এই কাজগুলো যদি তারা এখনো সময় আছে, আমরা মনে করি যে এটা করা দরকার, করতেই হবে, না করলে এই যে নির্বাচনী যাত্রার কথা যেটা আমরা বলছি, গণতন্ত্রের পথে যাত্রা, সেটাও কিন্তু খুব এই যে কাটা বিছানো পথ থেকে বাদ দিয়ে খুব ভালো পথে হবে, এখনও নিশ্চিত করে এটা বলার কোনো সময় আসছে বলে আমার কাছে মনে হয় না। এটি হচ্ছে বিষয় কথা। আরেকটা দেখুন, নির্বাচনে কি হবে না হবে এটা এখনও পুরো বলার সময় আসে নাই, কিন্তু এটা তো খুবই স্বাভাবিক। আমরা দেখতে পাচ্ছি এইখানে কিন্তু সব মতের ওই রকম দৃশ্যমান প্রতিফলনগুলো এখনও ঘটছে না। এমনকি কার যে প্রকৃতপক্ষে কোন মত সেইটা এখনও সুনির্দিষ্ট আসছে বলে মনে হচ্ছে না। যার জন্যে আমরা মানে আপনার কথাকে আমি এইভাবে বলতে চাই যে আমরা যেমন ধরুন অনেক কথা বলেছি যে ন্যূনতম লেভেল প্লেইং ফিল্ড শব্দটা ওনাদের, আমরা ব্যবহার করি না কিন্তু আমি বোঝার জন্য ব্যবহার করলাম। সেটা যদি করতে হয় তার নির্বাচনকে অন্য অনেক দিক যেমন আছে, যেমন আমরা হয়তো সাধারণভাবে বলতাম বা বলি এখনও যে ইশতেহার যেটা ঘোষণা করবে মানুষ সেটা বুঝে ভোট দেবে, আসলে তো ওই জায়গায় কালচারাল ওই রকম জায়গায় নাই, আপনি এটা আশা করেও লাভ নেই। সুতরাং এটা ভিন্ন মাত্রায় হয়, বরঞ্চ এই জায়গায় যাতে অন্ততপক্ষে ধরেন নির্বাচনে একটা সাম্প্রদায়িকতার কোনো যাতে অপব্যবহার না হয়, নির্বাচনে যাতে আপনি পেশি শক্তির ভূমিকাটা প্রধান না হয়, আপনি টাকার খেলাটাই যাতে প্রধান না হয়, ভয়ের রাজত্ব যাতে প্রধান না হয়, আর প্রশাসনিক কারসাজির সুযোগ যাতে একেবারেই না থাকে, তাহলে আপনি এই কাজগুলো করার ক্ষেত্রে কি দৃশ্যমান ভূমিকা পালন করছেন সেটাই দেখার ব্যাপার। ওইটুক যদি করতে পারেন তাহলে জনগণ যদি সে কোনো আদর্শকে গ্রহণ করে, আপনি তো সেটাকে আদর্শিকভাবে নতুন কোনো শক্তি উত্থান দেখেন? আমি নতুন কিছু এমন এই মুহূর্তে দেখছি না। একটা এটা হচ্ছে প্রচার প্রোপাগান্ডায় অনেকে যেটা কথা বলা হচ্ছে তার যথাযথ ভূমিকা নেই। কেউ হয়তো বলছে কথার কথা, এখানে আমরা 3 জন আছি, হয়তো কেউ বলছে আচ্ছা ভাই অমুককে তো দেখেছি, অমুককে দেখেছি, অমুককে তো দেখি নাই, কিন্তু এই তথ্যটাও যে সঠিক না সেইটা এখন যথাযথভাবে উপস্থাপিত হচ্ছে না। সেই কারণে আরেকটা মনস্তত্ত্ব তৈরি। এখন তো একটু খেয়াল করবেন, এই যে এখন যে সোশ্যাল মিডিয়া এআই এর কথা বলা হয়, এআই কিন্তু খালি ছবি এঁকেও হয় না, ও কিন্তু একটা মনস্তত্ত্ব তৈরি করে। আপনি এই ধরনের মনস্তত্ত্ব নির্বাচনের মধ্যে দিয়ে তৈরি করে তখন কিছুটা প্রভাব থাকলে থাকবে না তা আমরা মনে করি না, এটা থাকাটাই স্বাভাবিক। কারণ এখন যেটা হচ্ছে তেমন দেখবেন এখন ফেসবুক এমন জায়গায় চলে গেছে যে কথার কথা আপনি মনে মনে চিন্তা করলেন যে কোনো একটা বিষয়ে খাবারের জিনিস আপনি খুঁজতেছেন, অটো তো সামনে চলে আসে, তাহলে দেখেন আপনি জিনিসটা তখন কিন্তু আপনি না চাইলেও একটা আপনাকে মানসিকভাবে প্রভোগ করছে, আপনার অপ্রয়োজনীয় হচ্ছে এটা একটু বলে দিই, এগুলো আমি তো দেখছি যে হইতেছে অহরহ। সুতরাং এখন ওই যে এআই এর ব্যবহার মানে অনেক সময় খালি মানুষ মনে করে যে ওইটা বোধহয় একটা ছবি এঁকে বা ভুল এর সাথে ওর সাথে মিলাই, যেমন 3 জন টকশো করছে, 3 জন আপনার সামনে এমন কিছু আসবে যে আপনি সেটা কিনবেন। আচ্ছা তাহলে আমি বলছি তাহলে এই চ্যালেঞ্জ মোকাবেলা তো আমাদের করতে হবে আর কি, করে আমরা অন্তত পক্ষে যাতে ওই ধরনের কেউ কোনোটা বাস্তবে গ্রহণ করলে সেটা তো মানুষের চয়েস, সেই চয়েসকে তো আমরা না করতে পারবো না। গণতন্ত্র সেটা বলে না যে গণতন্ত্রে সবাইকে আমি সমভাবে কথা বলার অধিকার দেবো, সমভাবে প্রচার করব, মানুষ যেটা গ্রহণ করে আজকে যেটা গ্রহণ করছে কালকেও সে পরিত্যাগ করবে করতে পারে। এবং আপনি তো সেইভাবে একটা সোসাইটি ডেভেলপ তো এইভাবে হয়, এমনি তো খালি হয় না, একেবারে সোজা সরলরৈখিক পথে তো হয় না। বরঞ্চ আমাদের কাছে এই বিবেচনাটা করা দরকার যাতে করে এই ধরনের কোনো অপব্যবহার না হয়, যাতে মানুষ ভুল বুঝে ভুল পথে সে যা করবে জেনে বুঝে করবে। যেমন এইটা বলি শেষ করি, যেমন ধরেন আমরা ওই সেই 90 দশকের প্রথম দিকে টেকনাফ থেকে তেঁতুলিয়া 5টা অঞ্চলে হেঁটে আসছিলাম 23 দিন ধরে, রনির তো নিশ্চয়ই মনে আছে, একেবারে হেঁটেই কিন্তু যে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। পরে কিন্তু এটা তো চেঞ্জ হয়ে মানুষের ডেভেলপমেন্ট, আমার ভোট আমি দেবো, জেনে বুঝে যাকে ভালো মনে করি তাকে ভোট দেবো, জেনে বুঝে শব্দটা আসছে। তা আপনি যখন উন্নততর জায়গায় যাবেন তো ওই জায়গায় তো আসতে হবে। তা সেইটা করার জন্য আমরা একটা সম সুযোগের জায়গাটা সবাই মিলেই
যদি না করি তাহলে নানা ধরনের অপব্যবহারের মধ্য দিয়ে নানা ঘটনা ঘটতে পারে। সেটাই মানুষের প্রকৃত ইচ্ছার প্রতিফলন, এমনটি ভাবার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। রনি ভাই, একেবারে যদি বলি যে হাদির হত্যাকাণ্ডের পরে 24 ঘন্টা টাইম দিয়েছে ইনকলাব মঞ্চ, হয়তো 24 ঘন্টা, গতকালকে জানাজা হয়েছে 2টায়, আজকে 24 ঘন্টা শেষ হয়ে গেছে, এখন পর্যন্ত তো করা হয় নাই, খুনিকে ধরা যায়নি। দীপু দাসের জন্য যেখানে আইন শৃঙ্খলা বাহিনী যা ছিল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আপনি কি সংঘবদ্ধ কিছু দেখেন কিনা আগামী নির্বাচন কেন্দ্রিক? আরেকটা বিষয়, এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট বাংলাদেশের রাজনীতিতে বড় একটা ইস্যু। হাদিকে হত্যার মধ্য দিয়ে সেটা কি উস্কে গেল কিনা, আর সেইটা কোনো জায়গায় ব্যবহৃত হতে পারে কিনা? এখন বাংলাদেশের যে সার্বিক অবস্থা, আমরা কেউ কারো ক্ষতি করতে সক্ষম নই সংঘবদ্ধভাবে। না আমরা ভারতে কোনো ক্ষতি করতে পারবো, না জামাত বিএনপি কোনো ক্ষতি করতে পারবে, না বিএনপি জামাতে কোনো ক্ষতি করতে পারবে, না যাকে বলা হয় কোনো একটা গ্রুপ ওয়াইজ আন্ডার কমান্ড, সার্টেন কমান্ড অ্যান্ড চেইন অফ কমান্ড, এরকমভাবে সংঘবদ্ধ হয়ে ভালো কিছু করা অথবা মন্দ কিছু করা এটা সম্ভব না। আমাদের এখানে হলো কি, ইন্ডিভিজুয়ালি ঘৃণা ছড়ানো হচ্ছে, ইন্ডিভিজুয়ালি একে অপরকে টার্গেট করা হচ্ছে, এবং যখন কুকিং হয়ে যায়, একটা বিশেষ পরিবেশ পরিস্থিতি উদ্ভব হয়, তখন এই ঘটনা ঘটে। যেমন প্রথম আলো এবং যাকে বলা হয় ডেইলি স্টার, সেখানে আক্রমণ করা হবে, এটা কিন্তু গত 1 বছর যাবতীয় জিয়াফর টিয়াফর দিয়ে নানাভাবে প্লট তৈরি করা হয়েছে, কিন্তু পেরে ওঠেনি। বিকজ ব্যক্তি প্রথম আলো, ব্যক্তি ডেইলি স্টার, আর ওই যে আনঅর্গানাইজড যারা ব্যক্তি, তারা অনেক দুর্বল, ফলে এখানে ক্লাসটা হয়নি। যখন হাদির মতো এরকম একজন তরুণের এরকম গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটলো, তখন পুরো আবেগটা যেখানে গিয়ে পৌঁছলো, তখন তারা কুকিং করলো যে হাদি যদি মারা যায় এবং এটা নিয়ে যে আবেগ হবে, তখনই আমরা এই কাজটা করব। এবং ঠিক যখন হাদির মৃত্যু সংবাদ আসলো, সঙ্গে সঙ্গে কিন্তু তারা এই কাজটি করে ফেললো। তাহলে বোঝার চেষ্টা করুন যে আমাদের এখন যারা আছে, যা কিছু হচ্ছে, যে আশঙ্কাগুলো করছি, সেটা হলো যে যখন কোনো দুর্ঘটনা ঘটবে বা যখন কোনো সুঘটনা ঘটবে, তখন এই যে যা কিছু করার চেষ্টা করা হচ্ছে, ওটাকে এই যাকে বলে প্রথম আলোর দুর্ঘটনার মতো এরকম একটা দুর্ঘটনা তারা ঘটিয়ে দেবে। কিন্তু ইন্ডিভিজুয়ালি এখন স্বাভাবিক অবস্থায় গিয়ে কেউ কাউকে আক্রমণ করবে, কেউ কাউকে ক্ষতি করবে, কেউ কাউকে পদত্যাগে বাধ্য করতে পারবে, কেউ কাউকে, এখন ওই ধরেন ইনকলাব মঞ্চের হাদি সাহেবের জানাজাতে বিশাল লাখো মানুষের ঢল, লাখো কি তারা তো প্রথম আলো ডেইলি স্টার কয়েক লাখ বলছে, লাখ লাখ লোক বলছে, এটা তারা মাইন্ড করেছে, যেটা প্রায় কোটির কাছাকাছি তাদের বক্তব্য এরকম। এখন বলছে লাখো মানুষ, হয়তো লাখের মতো। হ্যাঁ, তো এখন এখন যদি ইনকলাব মঞ্চ কালকে শাহবাগে 2 লাখ লোকের সমাবেশ ঘটাতে পারে, তাহলে মনে করবে দিস ইজ অর্গানাইজড। কিন্তু দেখা গেল যে তারা একটা প্রতিবাদ সভা ডাকলো, কিন্তু সেখানে 400-500 লোক এলো। কিন্তু সেন্টিমেন্ট কি কোনো নতুন করে ক্রিয়েট করছে এখানে? না, এখানে সেন্টিমেন্ট না, এখানে হলো যে ক্ষোভ, এখানে আবেগের পরিবর্তে ক্ষোভ। বোঝার চেষ্টা করুন, আমি হাদির বক্তব্যগুলো বিশ্লেষণ করলাম, সে কিন্তু ক্যাটাগরি অনুযায়ী সবাইকে সমালোচনা করেছে। সে বিএনপিকে সমালোচনা করেছে, জামাতকে সমালোচনা করেছে, এনসিপিকে করেছে, ডক্টর ইউনূসের সমালোচনা করেছে। সে বিদ্রোহ করতে চেয়েছে, বিদ্রোহ কবিতা সে আবৃত্তি করেছে। সে আওয়ামী লীগের আচরণে ভীষণ রকম বিরক্ত, যে বাজে শব্দটা উচ্চারণ করেছে, ওটা আওয়ামী লীগ সম্পর্কে যারা ভীষণ বাজে কথা মন্তব্য, তারা কিন্তু ওই হাদির বক্তব্যটাকে লুফে নিয়েছে, যে তার বাজে শব্দটি। এরপরে কিন্তু এত কিছু করার পরেও, সে কিন্তু প্রথম আলো ডেইলি স্টারে যারা এই আক্রমণ চালিয়েছে, সেটা সে কখনো সাপোর্ট করেনি। আশ্চর্য ব্যাপার হলো যে ইনকলাব মঞ্চ কখনো ডেইলি স্টার সে বলেছে যে আপনারা 10টা ডেইলি স্টার করেন, তারপরে সেটা দেখা যাবে, এই কথাগুলো বলেছে। এখন সেই হাদির মৃত্যুর পরে কেন ডেইলি স্টার ভাঙা হবে? বোঝার চেষ্টা করুন, তাহলে এখানে নিঃসন্দেহে এখানে একটা কুকিং হয়েছে। তো এখন যদি এই যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, খোদাবক্স চৌধুরীর পদত্যাগ, এটার সঙ্গে হাদির মৃত্যু বা ওই যে হিন্দু যার কথা বললেন তাকে দীপু দাসের পুড়িয়ে মারার কোনো সম্পর্ক নেই। মূল ব্যাপারটা হলো এই খোদাবক্স চৌধুরী এবং বর্তমান যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন, তাদের মধ্যে ইন হাউস, সরকারের মধ্যে, সরকারের বাইরে এবং অন্য জায়গাতে শ্রেণী শত্রু তৈরি হয়ে গেছে। তারা তাদেরকে
তাদের ব্যর্থতা আছে না? না ব্যর্থতা কার না আছে? ব্যর্থতা তো স্বয়ং এই ডক্টর ব্যর্থতা- মানে এই ব্যর্থতা মেনে নেওয়া যায় না, যে একটা যদি প্রকাশ্য দিবালোকে একটা মানুষকে গুলি করে সে আবার পালিয়ে চলে গেল, এখন পর্যন্ত এতদিন হলো ধরতে পারলো না। আবার একটা মানুষকে শুনেন, আইন শৃঙ্খলা বাহিনী মানুষের সামনে গেল, তাকে মারলো। যদি বলেন ব্যর্থতা তো সবার আগে যদি তৃণমূল থেকে ধরেন তাহলে তো ওই ইন্সপেক্টর যেখানে ওসির ফার্স্ট ব্যর্থতা, তারপরে বিভাগীয় কমিশনারের ব্যর্থতা বা ডিআইজির ব্যর্থতা, তারপরে আইজির ব্যর্থতা, তারপর তো যাকে বলা হয় স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা। সচিব বাদ যাবে কেন? সচিবের নাম কেন বলছেন না? স্বরাষ্ট্র সচিবও তো দায়ী। আর যদি আপনি ধরতেই চান তাহলে তো একেবারে সর্দার, যিনি সর্দার আজিম, যেন ডক্টর মোহাম্মদ ইউনূস দায়ী। কিন্তু আমরা তো এই কাজগুলো জুলুম করছি না। মূল ব্যাপার হলো এখানে আপনি যেখানে প্লেস অফ অকারেন্স ধরেন আর রেসপন্সিবল পার্সন ধরেন, যে ওই এলাকার তাকে ধরেন না কেন? আপনি ওই যেখানে ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন বা ওই জেলার যিনি এসপি ছিলেন, এই দুজনকে ভালো মতো আপনি ধরেন, তাহলেই তো হয়ে যায়। কিন্তু এখানে মনে করেন যে একটা ঘটনা, ওখানে একটা ঘটনা ঘটছে বা হাদি এখানে ঘোরাফেরা করে বা ঘটছে, এখন তার জন্য আপনি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইবেন, সেটা করছেটা কি? মূল ব্যাপার হলো যে এটা তো তারা অন্তর্বর্তীকালীন সরকারের একটা নির্দিষ্ট মানে যাকে বলে তারা এজেন্ডা বাস্তবায়ন করতে আসছে, এখানে একটা টিম কাজ করছে। সেই টিমের যদি আপনি তাকে আলাদাভাবে ধরতে চান, তো আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ চাচ্ছেন না কেন? তাকে রেখে উনি যে ডক্টর ইউনূস এই এখন মানে স্বরাষ্ট্র উপদেষ্টার নাম কি এখন এই ভদ্রলোকের? ভাই মনে আছে, আমার মনে আসতেছে না এই মুহূর্তে ভদ্রলোকের নাম। তা ওনাকে যে সিলেক্ট করেছে এখন, সেই তো 2 দিন পরে যদি এনারা বাদ দিয়ে দেন, দেখবেন এর সাথে খারাপ আর একটা সিলেকশন করেছে। কারণ হলো যখন উনি সিলেকশন করেছেন গত বছর আগস্ট মাসে, তখন উনি এখনকার চাইতে অনেক শক্তিশালী ছিলেন, মন মেজাজ ভালো ছিল, ওনার স্বপ্ন ছিল। আর এখন ডক্টর মোহাম্মদ ইউনূস খুব বিরক্ত, বলে এই ভদ্রলোক চলে গেলে এরপরে যাকে দেওয়া হবে সে আরও খারাপ হবে। তো যার জন্য হয় কি যে আপনি যদি চেঞ্জই করতে চান তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে চেঞ্জ করেন, কিন্তু সেটা না করে আপনি এই লোকটার প্রতি যখন আপনি টার্গেট করছেন, তাহলে ওই পদে কাউকে বসানোর চিন্তা করা হচ্ছে। বা উনি এমন কতগুলো জায়গাতে, এই ভদ্রলোকের যে সৎ মানুষ, ভালো মানুষ, অনেস্ট মানুষ। আমাদের এখানে যে জিনিসটা সে যে গত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বসে কোথাও চাঁদা নিয়েছে, একটা পয়সা ঘুষ খেয়েছে, দুর্নীতি করেছে, এটা নিয়োগ করেছে, বদলি করেছে, ওনার একটা ইবলিসে তো ওনার সম্পর্কে কথা বলতে পারবে না। তো এখন যদি আপনি ব্যর্থতা ধরেন, কার না ব্যর্থতা আছে? কিন্তু আমরা তো জায়গা মতো মূলত হলো যে তার কারণে একটা ওখানে বিরাট স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেন্দ্রিক একটা বিরাট লেনদেন আছে, হাজার হাজার কোটি টাকার লেনদেন আছে, নিয়োগ আছে, বদলি আছে। এই বেচার এই কাজগুলো করতে পারছে না, করতে বাধা দিচ্ছে, এই কারণে এখন তাকে সরাতে হবে। তো এই জিনিসগুলো না তাকে কুকিং করা হচ্ছে, এই কুকিংয়ের ফাঁকে এই যে একটা ঘটনা ঘটছে, এখন এইটাকে নিয়ে তাকে অনেকে তো বিপ্লবী সরকারের কথাও বলছে। ও তো বিপ্লবী সরকার তো আজকে থেকে না, প্রথম দিন থেকে বিপ্লবী সরকার। বিকজ এখানে বড় বড় মানে সমন্বয়ক, বড় বড় দায়িত্বশীল যারা ছিলেন তারা তো বলছেন যে এই বিপ্লব মানে পরিপূর্ণ করবেন। সাজিদ আলম নিজেই স্ট্যাটাস দিয়ে বলেছেন। এখন এরা যে বলেছে তার আগের থেকে জনাব ফরহাদ মাজহার থেকে শুরু করে অন্যান্য যারা আছে, মাহমুদুর রহমান সাহেব যারা আছেন, যারা এই বিপ্লবীদের ফাদার বলা হয় যাদেরকে, আধ্যাত্মিক গুরু বা পিতা, যাদেরকে বিপ্লবের পিতা, তো তারা তো প্রথম দিন থেকেই ওপেনলি এবং যাকে বলা হয় অনেস্টলি তারা বলছে যে এই সরকার অবৈধ, এই সরকারকে যদি বৈধতা পেতে হয় তাহলে ওই সংবিধানটা ছুঁড়ে ফেলে দিয়ে আপনার এই শহীদ মিনারে এসে শপথ নিতে হবে এবং বিপ্লবী সরকার করতে হবে। তো কাজী গুরু যেখানে 14 মাস আগে বলেছে, তা শিষ্যরা এখন বলছে এটার মধ্যে আমি তো নতুনত্ব কিছু দেখেন, যতদিন ক্ষমতায় থাকবে তাদের শক্তি সামর্থ্য আছে, এই কথাটা তারা বলার চেষ্টা করবে। এবং সামনে যদি কখনো আবার কোনো সুযোগ পায়, তারা প্রথম কাজ হবে তাদের এই মানে যাকে বলা হয় বিপ্লবী সরকার বাস্তবায়ন। সেই কোনো সুযোগ মানে সুযোগ পাওয়ার কোনো সুযোগ আছে কিনা? না, আমি স্ট্রেট বলি যে না, আমি কোনো সুযোগ দেখছি না। যদি শব্দটা তো বলতেই হচ্ছে যে এখনকার অন্তর্বর্তীকালীন সরকার তারা কোনো একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করার সুযোগ না তৈরি করে। সেই সামর্থ্য কমতি দেখা যাচ্ছে প্রিন্স ভাই। না, সামর্থ্য বা সদিচ্ছা না, আমি তো সামর্থ্যটা তো প্রথম দিন থেকেই আসলে যেভাবে করার কথা ছিল সেইটা না করার কারণেই হয়তো এইটুকু হয়েছে। এখন আমি তো 100% পারফেক্ট আশা করে লাভ নেই, কিন্তু আমরা তো যতটুকু সম্ভব ততটুকু আশা করছিলাম। এবং ওনাদের কাছে তো একটা বড় সুযোগ ছিল, কারণ সব রাজনৈতিক দলগুলো তো তাদের এইটুক কাজের জন্য তো সমর্থন করেছে, নানা ভিন্ন মত ছিল, সেই ভিন্ন মতটুক বাদ দিয়ে তো ওনারা তো সেই কাজটাই করলেন না। এখন
সেটা তারা মূল্যায়ন করুক, আমরা নিশ্চয়ই ভবিষ্যতে মূল্যায়ন হবে যে টিম হিসাবে কি করছে, কারোর উদ্দেশ্য ঠিক ছিল কিনা, একজন আর একজনের ছিল কিনা, ইউনাইটেড টিম কিনা। আমি বলছি সেটা মূল্যায়নের জন্য আমরা রেখে দিই। আমাদের এখন দরকার যেটা, কারণ আপনি দেখেন যে নতুন কোনো কিছু যদি হয় তাহলে নতুন নতুন নৈরাজ্যকর পরিস্থিতি কিন্তু সৃষ্টি হবে। দেখুন এখানে অনেক আলোচনার আমি একটা ছোট্ট রিপিটই করি। ধরেন কোনো একটা কিছু কারোর উদ্দেশ্য ছিল, শেষ করতে হবে। সে কিন্তু অপেক্ষা করছে কি কোনো একটা ঘটনার জন্য। ঘটনার জন্য। রাইট। সেটাই তো যেটা রনি বললেন, আমি এই জন্য বললাম যে কথাটাকে আমি রিপিট করছি। তাহলে এখন সরকার মানে যারা আছে তাদের প্রধান দায়িত্ব কি, তারা যে ঘটাইতে চায়, আমি ঘটাইতে পজিটিভ জায়গাটা ভোট ঘটাইতে চাওয়ার কথা, ওই কাজটা তারা মনোনিবেশ করুক। তার জন্য সাইডে অন্য কিছু যাতে না ঘটানো যায়, তার জন্য জিরো টলারেন্স ধরে তারা যদি কাজটা করতে পারে, তাহলে অন্ততপক্ষে গণতন্ত্রের পথে হাঁটার দিকে যেতে পারবো। একটা না, step যাবে। দীর্ঘমেয়াদী নতুন নতুন সংকটে পড়বো, যা পুরো মানুষকেই আর একটা অশান্ত পরিবেশ পরিবেশ নিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ।